সবাইকে হ্যালো, আমি নিজে দত্ত বিক্রম এবং আজ আমরা স্পটস ইঞ্জুরিজ এবং বিশেষ করে হাঁটুর স্পটস ইঞ্জুরিজ নিয়ে কথা বলব। আমরা সবাই স্পটস ইঞ্জুরিজ সম্পর্কে অনেক শুনেছি, তাই আপনি যদি স্পটস ইঞ্জুরি সংজ্ঞাত করেন, তার মানে স্পটস বা স্পটস মতো কার্যকলাপের সময় ঘটতে পারে এমন কোনো ইঞ্জুরি। ক্রিয়ার অনুরূপ কার্যকলাপ মানে দ্রুত ক্রিয়াকলাপের সময় ঘটে যাওয়া ইঞ্জুরিজ। আপনি নিশ্চয়ই শুনেছেন, কখনো দু চাকার দুর্ঘটনা, কখনো শির থেকে পা পিছলে যাও। তাই যে কোনো ইঞ্জুরি যেখানে আপনার লিগামেন্ট বা পেশি আহত হয়, সেগুলি সাধারণত স্পটস ইঞ্জুরিজ নামে পরিচিত। কিছু চ্যালেঞ্জিং স্পটস যেমন বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, ভলিবল এগুলোর স্পটস ইঞ্জুরিজ বেশি থাকে। কুস্তিতে খেলার ইঞ্জুরিজ খুবই সাধারণ। তাই আজ আমরা হাঁটু স্পটস ইঞ্জুরিজ নিয়ে কথা বলব। হাঁটু স্পটস ইঞ্জুরিজ বুঝতে প্রথমে আমাদের জানাতে হবে হাঁটু জয়েন্টের স্বাভাবিক গঠন কি। এই মডেলের সাহায্যে আপনি হাঁটুর গঠন ভালোভাবে বুঝতে পারবেন। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন, এটি উরুর হাড়, আমরা এটিকে ফিমা বলি। এটি পার হাড়, আমরা একে তিবিয়া বলি। এবং এই কাঠামোগুলি, এগুলি লিগামেন্ট নামে পরিচিত কাঠামোর মতো স্থিতিস্থাপক। একইভাবে জয়েন্টের ভিতরে আমাদের দুটি লিগামেন্টস রয়েছে। এটি সামনের লিগামেন্ট, যা আন্তেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা আকাল নামে পরিচিত। একইভাবে ব্যাক লিগামেন্ট, যা পিসিএল নামে পরিচিত, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তাছাড়া জয়েন্টের হাড় প্রান্তে মসৃণ আবরণ থাকে, যা কার্টিলেজ নামে পরিচিত। এই মসৃণ আবরণটি উরুর হাড় এবং পার হাড় উপর থাকে। এবং জয়েন্টের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এই শিয়াকৃতির কুশনের মতো গঠন, যা মেনিসকাস নামে পরিচিত। তাই সাধারণত হাঁটুতে স্পটস ইঞ্জুরিজ হল লিগামেন্ট ভেঙে যাও বা মেনিসকাস ইঞ্জুরিজ। এখন প্রশ্ন হল, লিগামেন্ট ইনজুরির মেকানিজম কি? অনুগ্রহ করে এটি আরও ভালোভাবে বুঝতে দেখুন। যদি আপনার পা স্থিতিশীল থাকে এবং শরীর এভাবে ঘুরতে থাকে, তাহলে এই ইলাস্টিক গঠন, যা লিগামেন্ট নামে পরিচিত, তার সর্বোচ্চ সীমা পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। যদি স্ট্রেচিং সর্বোচ্চ সীমার বেশি হয়, তবে সেই অবস্থাকে লিগামেন্ট টির বলে। এর মানে লিগামেন্ট মতো ইলাস্টিককে তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি টানা হলে এটি ছিঁড়ে যায়। আমরা যদি লিগামেন্ট ইঞ্জুরি, তাৎক্ষণিক চিহ্ন এবং উপসর্গ সম্পর্কে কথা বলি, যদি আপনি ইঞ্জুরি 2-4 ঘন্টা পরে হাঁটুতে খুব বড় ফোলা লক্ষ্য করেন, এটি একটি অত্যন্ত উদ্বেগজনক উপসর্গ এবং যদি আপনি এই চিহ্নটি লক্ষ্য করেন, তবে আপনি অবশ্যই লিগামেন্ট ইঞ্জুরি সন্দেহ করবেন। অন্য গুরুত্বপূর্ণ শনাক্তকারী হল হাঁটুর অবিলম্বে অস্থিরতা। তার মানে আপনি যদি ইঞ্জুরি পরপরই দাঁড় থাকেন এবং মনে করেন যে আপনি আবার পড়ে যেতে পারেন এবং হাঁটু স্থির থাকে না, এটি একটি অত্যন্ত উদ্বেগজনক উপসর্গ হিসেবে নিন। অত্যাধিক ফোলাভাব, অস্থিরতা লিগামেন্ট ইঞ্জুরির সাধারণ লক্ষণ। এছাড়া মোচড়ো ইঞ্জুরির সময় মেনিসকাস নামে পরিচিত হাঁটুর কুশন হাড় মধ্যে আটকে গিয়ে আহত হতে পারে। লিগামেন্ট ইঞ্জুরি পাশাপাশি আমাদের জানা উচিত মেনিসকাস ইঞ্জুরি লক্ষণগুলো কি কি। আপনি যদি আপনার জয়েন্টে কিছু আটকে অনুভব করেন, আপনি অনুভব করেন যে আপনি আপনার হাঁটু সোজা করার চেষ্টা করছেন এবং এটি আটকে এবং লক হয়ে গেছে, লক্ষণটি লকিং হিসাবে পরিচিত। তাই যদি লকিং থাকে, তাহলে এই উপসর্গটি প্রায় সবসময় মেনিসকাস তীরের নিশ্চিত করে। এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে যখনই কোনো কারণে অতিরিক্ত মোচড়ো ইঞ্জুরি ঘটে, স্পটস বা জীবনযাত্রার কারণে ইঞ্জুরিজ কারণে লিগামেন্ট বা মেনিসকাস ইঞ্জুরি হতে পারে। যদি আমরা দীর্ঘস্থায়ী অর্থের লক্ষণগুলি সম্পর্কে কথা বলি, যা লিগামেন্ট ইঞ্জুরি পরে দেরিতে দেখা দেয়, অস্থিরতার লক্ষণ মানে যখনই আপনার পা কোনো অসম্পৃষ্টে পড়ে এবং আপনি এটি স্থিতিশীল নয় এবং পড় যাওয়ার ভয় অনুভব করেন, এই লক্ষণটি লিগামেন্ট ইঞ্জুরি একটি সাধারণ লক্ষণ। বিলম্বিত মামলার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল আন্দকুত, জিনিস পাতলা করা আন্দকুত। এটি দীর্ঘস্থায়ী ক্ষেত্রে উরুর পেশি ডিসিউস কারণে হয়। দীর্ঘস্থায়ী ক্ষেত্রে আরেকটি উপসর্গ হল হাঁটুতে ব্যথা অব্যাহত, এটি হাঁটুর কার্টিলেজ স্ক্র্যাচের কারণে ঘটে, এটি অবক্ষয় হিসাবে পরিচিত এবং আকাল তীরের পুরানো ক্ষেত্রে পরিধানের কারণে ঘটে। সহজ কথায়, দীর্ঘ উপেক্ষা করা হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি কারণে তরুণ হাঁটু বৃদ্ধ হয়ে যায়। তাই আপনাদের এই সব বলার উদ্দেশ্য হল, যখনই লিগামেন্ট ইঞ্জুরি হয় তখনই আমাদের খুব সিরিয়াসলি নেওয়া উচিত। যদি আমরা আংশিক লিগামেন্ট ইঞ্জুরি কথা বলি, তাহলে আংশিক লিগামেন্ট ইঞ্জুরি মানে হল লিগামেন্ট একটি ছোট অংশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা নন ডিমান্ডিং হাঁটুতে ফিজিওথেরাপি মাধ্যমে একটি কনসার্ভেটিভ পদ্ধতির চেষ্টা করতে পারি। যদি লিগামেন্ট পুরোপুরি ভেঙে যায় এবং আমরা বারবার অস্থিরতার উপসর্গ পাই, তবে এর চিকিৎসা শুধুমাত্র সার্জারি মাধ্যমে করা যেতে পারে, আর্থ্রোস্কোপিক লিগামেন্ট সার্জারি নামে পরিচিত। এই ন্যূনতম আক্রমণাত্মক সার্জারি ফলাফল খুব ভালো এবং বেশিরভাগ রোগী তাদের ইঞ্জুরি আগের স্তরে ফিরে আসে। একইভাবে যদি হাঁটুর কুশন মেনিসকাস সামান্য ইঞ্জুরি লাগে, তাহলে আমরা অস্ত্রোপচারহীন পদ্ধতিতে তার চিকিৎসা করতে পারি। কিন্তু যদি তালা লাগানোর মতো উপসর্গ দেখা দেয়,
তাহলে হয় আর্থ্রোস্কোপি দিয়ে মেরামত করা হয় অথবা লিগামেন্ট ভাঙা অংশ সরিয়ে চিকিৎসা করা যেতে পারে। এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিভাবে স্পটস ইনজুরি, লিগামেন্ট ইনজুরি এবং মেনিসকাস ইনজুরি হাঁটুতে হতে পারে এবং তাদের প্রাথমিক চিকিৎসা কি এবং ভবিষ্যতে আমাদের কি চিকিৎসা করতে হবে। আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের বোঝা উচিত। কোনো স্পোর্টস মাঠে যদি এমন ইনজুরি হয় তাহলে আমাদের কি করা উচিত। সুতরাং যে জন্য একটি সংজ্ঞাত প্রোটোকল আছে। আমরা একে রাইস প্রোটোকল, রেস্ট, আইস কম্প্রেশন এবং এলিভেশন বলি। যখনই স্পোর্টস মাঠে এমন ইনজুরি লাগে এবং এত ফুলে যায় তখন কখনো মালিশ করবেন না। এটিতে কোন উষ্ণ প্রয়োগ করা উচিত নয়। আমাদের এটিতে আইস সংকোচ করা উচিত, আইস পাক, ফ্রোজেন জেল বা আইসের সাহায্যে। এই ভিডিওতে আরও আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করার চেষ্টা করব হাঁটু স্পটস ইনজুরি সম্পর্কে। প্রথম সাধারণ প্রশ্ন হল যে কতজন রোগী জিজ্ঞাসা করেন যে তাদের সম্পূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং এটি কি ফিজিওথেরাপি দিয়ে নিরাময় করা যায় নাকি। তাই আজ আমি আপনাদের কাছে এই বিষয়টি পরিষ্কার করতে চাই যে লিগামেন্ট কখনই ফিজিওথেরাপির সাথে যুক্ত হতে পারে না। আমি আপনাকে আগেই আলোচনায় বলেছি, যদি লিগামেন্ট আংশিক ইনজুরি থাকে অর্থাৎ লিগামেন্ট কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষেত্রে আমরা পেশি শক্তিশালী করার চেষ্টা করি যা আকালকে সাহায্য করে, মানে আকালের অ্যাগোনিস্ট। আকালের ইনজুরি ক্ষেত্রে এটি উরুর পিছনের দিকের পেশিতে হ্যামস্ট্রিং হয় এবং আমরা কম চাহিদাযুক্ত হাঁটুতে এই পদ্ধতিটি চেষ্টা করতে পারি। কিন্তু তার মানে এই নয় যে ফিজিওথেরাপি সেই লিগামেন্ট নিরাময় করতে পারে। একইভাবে যদি সম্পূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যায় তবে কোনো ধরনের ফিজিওথেরাপি এটিকে সাহায্য করতে পারে না এবং সার্জারি একমাত্র বিকল্প থাকে। তাই লিগামেন্ট ইনজুরির সিদ্ধান্ত খুবই ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। যদি আংশিক লিগামেন্ট ছিঁড়ে যায় আপনি খুব বড় ক্রীড়বিদ নন, হাঁটুর চাহিদা তেমন নেই এবং ক্লিনিক্যাল পরীক্ষার উপর নির্ভর করে ফিজিওথেরাপি সাহায্য করতে পারে। এসব ক্ষেত্রে ন্যায্য কনসার্ভেটিভ বিচার দিতে হবে। অন্যদিকে লিগামেন্ট সম্পূর্ণভাবে আহত হলে ফিজিওথেরাপি ট্রায়াল কোন কাজে আসে না এবং করা উচিত নয়, অন্যথায় আমরা জন্টে ক্ষতিগ্রস্ত হতে পারি। দ্বিতীয় যে প্রশ্নটি বেশিরভাগ রোগী আমাদের করেন তাতে কত শতাংশ সুস্থতা আসবে তার নিশ্চয়তা কি। তাই আজ আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই যে এই ধরনের প্রশ্নের কোনো বৈজ্ঞানিক উত্তর নেই। সার্জারি সবসময় আপনার বিদ্যমান অবস্থা থেকে আপনি পুনরুদ্ধার করা হয়। সুতরাং সার্জারি মাধ্যমে আপনি খুব ভাল পুনরুদ্ধারে যান এবং আপনার জন্ড স্থিতিশীল হয়ে ওঠে। এবং এটি কেবল বলা যেতে পারে যে অনেক বিখ্যাত ব্যক্তিদের লিগামেন্ট ইনজুরিজ লেগেছে এবং তারা যথাযথ চিকিৎসার পরে আবার স্পটস ফিরে এসেছেন। আপনি নিশ্চয়ই যুবরাজ সিং খ্যাত ক্রিকেটারের নাম শুনেছেন। তিনি হাঁটুর লিগামেন্ট ইনজুরি কাটি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। টাইগার উডস, যিনি একজন খুব বিখ্যাত গল্ফার, তার হাঁটুতে একটি অগ্রবর্তী ক্রুশিয়েট লিগামেন্ট সার্জারি করা হয়েছিল এবং ভালোভাবে সেরে উঠেছেন। ফুটবল এবং রেসলিংয়ে এই ইনজুরি খুবই সাধারণ এবং আমরা এই ধরনের অনেক খেলোয়াড়কে তাদের ক্রিয়াকলাপের পূর্বের ইনজুরি স্তরে পুনরায় শুরু করে চিকিৎসা করেছি। তাই এই সার্জারি ফলাফল সামগ্রিকভাবে খুব ভালো। এই ভিডিওতে সামনের দিকে আমরা রোগীরা আমাদের জিজ্ঞাসা করা সাধারণ প্রশ্নগুলির 20 কথা বলব, যেমন আর্থ্রোস্কোপিক সার্জারি কি হয়, কিভাবে সার্জারি করা হয়, সেখানে কতটা থাকতে হয়। তাই আজ আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলব। প্রথম প্রশ্ন যা খুব সাধারণ যে এই সার্জারি কিভাবে করা হয়। আমি যদি দুটি সাধারণ অস্ত্রোপচারের কথা বলি, একটি হল লিগামেন্ট, অ্যান্টিক্রোচেট লিগামেন্ট এবং মেনিসকাস। যদি আমরা মনে করি আকাল ইনজুরি প্রকৃতি মোচড় দেয় এবং অতিরিক্ত মোচড় ফলে হাঁটুর লিগামেন্ট মতো ইলাস্টিক প্রসারিত হয়। উদাহরণস্বরূপ যদি আমরা ইলাস্টিকটি আরও টেনে আনে তবে এটি অকেজ হয়ে যায়। একইভাবে যখন মোচড় ইনজুরি ঘটে তখন এই ইনজুরি লিগামেন্ট ফাইবারগুলির অতিরিক্ত প্রসারিত হওয়ার কারণে হতে পারে, আর এর ফলে লিগামেন্ট অকার্যকর হয়ে পড়ে। ডাক্তারি ভাষায় একে বলা হয় লিগামেন্ট টির। এখন এর প্রতিকার কি। যদি একটি সম্পূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যায় তাহলে সার্জারি আর্থ্রোস্কোপিক লিগামেন্ট পুনর্গঠন হবে। মানে লিগামেন্ট মতো ছিঁড়ে ইলাস্টিক বেশিরভাগ ক্ষেত্রে মেরামত করা যায় না এবং আমাদের এটি পুনর্গঠন করতে হবে। তাই আমরা পুনর্গঠন বলতে কি বোঝায়। পুনর্গঠন মানে আমরা আপনার নিজের পেশির গ্রাফট বের করে আপনার পুরাতন আহত লিগামেন্ট জায়গায় স্থির করি। তাই পদ্ধতিটি আর্থ্রোস্কোপিক লিগামেন্ট পুনর্গঠন নামে পরিচিত। এই সার্জারি হাঁটুর এন্ডোস্কোপের সাহায্যে করা হয় যা আর্থ্রোস্কোপ নামে পরিচিত। এটির ন্যূনতম আক্রমণাত্মক সার্জারি শুধুমাত্র ছোট গর্ত এবং চিরাদি করা হয়। সার্জারি সম্পর্কে দ্বিতীয় সাধারণ প্রশ্ন হল, আমরা কি একই জন্য কোনো ইমপ্লান্ট ব্যবহার করি। হ্যাঁ, আমরা এই সার্জারির জন্য ইমপ্লান্ট ব্যবহার করি। একটি ইমপ্লান্ট যা সামঞ্জস্যযোগ্য বোতাম লুপটি উরুর হাড় পাশে স্থাপন করা হয় এবং অন্য ইমপ্লান্টটি একই সামঞ্জস্যযোগ্য বোতাম বা ডিজলভিং স্ক্রু লিগামেন্ট পার হাড় জায়গায় থাকে।
এই হিমোপ্লান্টগুলি হাড় ও পেশি গ্রাফটকে ঠিক করার জন্য এবং পেশি এবং হাড় মধ্যে মিলন না হওয়া পর্যন্ত এই গ্রাফটটি পুনরুদ্ধারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজ কথায় লিগামেন্টাইজেশন মানে যখন নতুন গ্রাফট সম্পূর্ণরূপে হাড়ের সাথে সংযুক্ত হয় এবং আগের লিগামেন্ট মতো কাজ করা শুরু করে। এই সময় স্বাভাবিক পুনরুদ্ধারের জন্য 6 সপ্তাহ মানে 1.5 মাস। প্রায় 6 মাসে এই লিগামেন্ট হাড়ের সাথে আরও মজবুত হয় এবং প্রায় 8 মাসে সম্পূর্ণরূপে একত্রিত হয়। আকালের স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে আন্তরিক ক্রুশিয়েট লিগামেন্ট সার্জারি স্বাভাবিক পুনরুদ্ধারের জন্য 6 সপ্তাহ যাতে আপনি ধনুর্বন্ধনী ছাড় হাঁটতে পারেন। 6 মাসের হালকা স্পটস যেখানে কোনো মোচড় বা সংঘর্ষ হয় না এবং ফুটবলের মতো স্পটস জন্য প্রায় 8-10 মাস। এটি আকাল সার্জারি পর একটি রুটিন প্রোটোকল। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা প্রায় জিজ্ঞাসা করা হয়, আকাল সার্জারি পরে কি আমাদের ফিজিওথেরাপি প্রয়োজন হয়? হ্যাঁ, অবশ্যই। ফিজিওথেরাপি আকাল সার্জারি পরে সঠিক পুনরুদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিতভাবে ফিজিওথেরাপির সাহায্যে আপনাকে প্রথম দিনে আপনার হাঁটু বাঁকি হাঁটাতে বলা হতে পারে। এই সবের জন্য উপযুক্ত ফিজিওথেরাপিস্টের সাহায্যের প্রয়োজন হবে। যদিও এই প্রোটোকল স্ট্যান্ডার্ড নয় এবং আপনার সার্জারি ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে, উদাহরণস্বরূপ যদি আকাল সার্জারি মাধ্যমে মেনসিকাস রিপেয়ার করা হয় তবে এই প্রোটোকল দীর্ঘায়িত হয়। আরেকটি সাধারণ প্রশ্ন সার্জারির সাথে সম্পর্কিত, যেমন এই সার্জারি কতটা সময় নেয়। অপারেশন থিয়েটার থেকে যেখানে রোগীদের স্থানান্তর করা হয়, এটি একটি ছোট সার্জারি নাকি মেজর? আমি যদি প্রথম প্রশ্নের উত্তর দিই, আকাল সার্জারি কত সময় নেয়। সুতরাং আর্থ্রোস্কোপিক লিগামেন্ট সার্জারি একটি দীর্ঘ সার্জারি নয় এবং সাধারণত প্রায় 30-40 মিনিট সময় নেয়, তবে কিছু ক্ষেত্রে যেখানে মেনিসকাস রিপেয়ার এবং অতিরিক্ত লিগামেন্ট সার্জারি প্রয়োজন হয় এতে আরও সময় লাগতে পারে। তবে অপারেশন থিয়েটারের সময় প্রায় 2-3 ঘন্টা, কারণ রোগীদের সার্জারি কমপক্ষে 1 ঘন্টা আগে নেওয়া হয় এবং এটি সার্জারি আগে এবং সার্জারি পরে ড্রেসিং এবং প্রাথমিক পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হতে সময় নেয়। সুতরাং এই সম্পূর্ণ পদ্ধতিটি প্রায় 2-3 ঘন্টা সময় নিতে পারে। আরেকটি সাধারণ প্রশ্ন হল, সার্জারির জন্য কি ধরনের অ্যানেস্থেসি দেওয়া হয়। সবচেয়ে সাধারণ হল মেরুদণ্ডের অ্যানেস্থেসি, যার মাধ্যমে আপনার শরীরের নিচের অংশ অসাড় হয়ে যায় এবং আপনি জেগে থাকেন। এই অ্যানেস্থেসির প্রভাব প্রায় 4-5 ঘন্টা থাকে এবং এটি নিরাপদ বলে বলা হয়। অবেদন। আরেক ধরনের অ্যানেস্থেসি হল জেনারেল অ্যানেস্থেসি, যেখানে আপনাকে সম্পূর্ণ অ্যানেস্থেসি দেওয়া হয়। এই ধরনের সংরক্ষিত রোগীর যাদের মেরুদণ্ডে কোনো কারণে দেওয়া যায় না। যদি আমরা পোস্ট অপারেশন পিরিয়ডের কথা বলি, আমরা রোগীকে পরবর্তী 2 ঘন্টা পুনরুদ্ধারের আইসিইউতে রাখি। উদ্দেশ্য হল এই তাৎক্ষণিক পুনরুদ্ধারের সম রোগীকে অতিরিক্ত যত্ন দেওয়া যেতে পারে এবং ব্যথা নিয়ন্ত্রণ কার্যকরভাবে করা যেতে পারে। রিকভারি আইসিইউতে এই 2-3 ঘন্টা পরে রোগীর অবস্থা মূল্যায়ন করা হয় এবং তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ার্ড বা রুমে স্থানান্তরিত করা হয়। এখানে আমাদের প্রশিক্ষিত আবাসিক ডাক্তার এবং নার্সিং স্টাফরা এই রোগীদের যত্ন নেন এবং আমরা অভিযোগ জানার জন্য ঘুরে বেড়ি এবং যদি কোনো অভিযোগ থাকে এবং আরও নির্দেশনা দিতে। পরবর্তীতে সার্জারি প্রথম দিনে ড্রেন অপসারণের সাথে ড্রেসিং করা হয়। এই সময় ভারী ড্রেসিং অপসারণ করা হয়, তাই আপনি খুব আরাম বোধ করবেন এবং হাঁটু বন্ধনী এবং ওকারের সাহায্যে প্রয়োজনীয় নড়চড়ও অনুমতি দেওয়া হবে। 24 ঘন্টার প্রথম দিকে আপনি হতে পারেন বালিশ ব্যবহার না করে বসতে বলা হচ্ছে, কিন্তু এই প্রথম দিনের পর আপনিও ওষুরুমে যেতে পারবেন। 2 দিনে বেশিরভাগ রোগীকে আরও নির্দেশনা দিই এবং 10 দিনের জন্য সুপারিশকৃত ওষুধের সাথে ডিসচার্জ টিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়। বেশিরভাগ রোগী 2 দিনে ছাড়ের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং স্বাভাবিক দৈনন্দিন জীবন ক্রিয়াকলাপ করতে সক্ষম হন। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে অবশ্যই জানাতে হবে, আপনাকে অপারেশন করা অঙ্গে ওজন রাখার 20 নির্দেশনা অনুসরণ করতে হবে। আপনার অপারেটিং ডাক্তার এবং টিম ফিজিওথেরাপি দ্বারা হাঁটু বাঁকানো। যেহেতু প্রজেক্টটি আলাদা, তাই পুনরুদ্ধারের সময় আমাদের কোনো পেশাদার পরামর্শে পড়া উচিত নয়। এরপরেরটি হল চালিত স্থানে জল ফেলবেন না। স্নানের জন্য আপনি প্লাস্টার কভার ব্যবহার করতে পারেন এবং কোনো অবস্থাতেই আপনাকে বন্ধনী ছাড় হাঁটতে হবে না এবং অপারেশন করা জায়গাটি ভিজা করতে হবে, অন্যথায় এটি সংক্রমণের কারণ হতে পারে। আপনার পেশাদার ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা উচিত এবং আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। ফিজিও এবং ডাক্তারকে অবশ্যই রোগীর সুবিধার জন্য সার্জারি পরবর্তী পুনরুদ্ধারের প্রোটোকল সম্পর্কে যোগাযোগ ও আলোচনা করতে হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে রাখতে পারেন এবং আপনার এমআরআই শেয়ার করতে পারেন। যদি আপনার কোনো ইনজুরি থাকে হোয়াটসঅ্যাপ 9587077744 অথবা আমাদের কল করুন 9587077711। একটি ড্রেসিং এবং সেলাই অপসারণের জন্য সার্জারি 10 থেকে 12 দিন পরে আপনাকে হাসপাতালে ডাকা হয় এবং ফলো আপ করা হয়।
আপনি যদি প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন তবে আপনি আপনার কাছাকাছি কেন্দ্রে এই সমস্ত কাজগুলি করতে পারেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে ব্যায়ামের ভিডিও পাঠাতে পারেন। এটা মূল্যায়ন প্রায় 3 সপ্তাহে দীর্ঘ হাঁটু বন্ধনী সমর্থন ছোট হাঁটু বন্ধনীতে হ্রাস করা হয় এবং আপনি আপনার হাঁটু আরও বাঁকতে সক্ষম হবেন। এই দ্বিতীয় পর্বে ফিজিওথেরাপি শক্তিশালী হওয়ার সাথে সাথে আক্রমণাত্মক হয় এবং প্রায় 6 সপ্তাহে সমস্ত সমর্থন সরানো হয় এবং আপনাকে সমর্থন ছাড়ি স্বাভাবিক পৃষ্ঠে হাঁটার নির্দেশ দেওয়া হবে।